থামো, এমন মোচড়াচ্ছ কেন? ছেড়ে দিলে তো ডুবে যাবে। অতই তা শুনে একদম নিশ্চুপ হয়ে গেল, তাকাতে পারছে না আর উপরে। সাইম গলার স্বর কিছুটা উঁচে গম্ভীর স্বরে বলল, তোরা এখানে পুকুর পাড়ে কি করতে এসেছিস? সাহেব সন্ধ্যা কি বলবে খুঁজে পাচ্ছে না, লজ্জায় মরে যাচ্ছে। তার উপর ভাইয়ের এমন প্রশ্নে হতভম্ব। আর অথই চোখ বড় বড় করে সাইমের দিকে তাকালো। সাইম আবারও ভরকে গেল। প্রশ্নটা ভুলভাবে জিজ্ঞেস করে ফেলেছে বুঝতে পারল। নিজেকে সামলে আবার বলল, না মানে পুকুর পাড়ে এই সময় কি করছিস? এত রাতে ঘুরে বেড়াচ্ছিস দুজনে ভূতের মতো? না, ঘুরে বেড়াতে আসিনি তো, গোসল করতে। সাহেব আর বলতে পারল না, জিহ্বায় কামড় দিল চোখ মুখ খিচিয়ে। পেছন থেকে সন্ধ্যা লজ্জায় আরো মরি মরি হয়ে গেল। সাহেবের পিঠের সাথে কপাল ঠেকিয়ে মাথা ঠুকছে। আর সায়েম অথই হা হয়ে গেছে। অথই তো লজ্জায় পারে না এই পানিতে ডুবে মরে যাক। সাহেবও কথাটা বলে লজ্জায় পারে না সেখান থেকে ঝাঁপ দি। কি একটা অবস্থা! সাহেব নিজেকে স্বাভাবিক করে আমতা আমতা করে বলল, না মানে তোমার বোনের নাকি ইচ্ছে পুকুরে গোসল করবে, তাই আমাকে ডেকে তুলে আনলো। বিশ্বাস করো, আমি আসতে চাইনি। তোমার বোন পারে না আমার ঘর ভেঙে আমাকে বের করে আনে, উপায় না পেয়ে এসেছি। সাহেব কি ঠিকঠাক মিথ্যে কথা বলতে পারলো? ওর কথাটা কি ওরা বিশ্বাস করলো? অথই সায়েম বিস্মিত হয়ে তাকে। সন্ধ্যা দাঁত মুখ খিচে কটমট করে পেছন থেকে বিড়বিড় করে বলল, গাধা একটা। সায়েম আর অথই একে অপরের দিকে তাকিয়ে দুজনে একসাথে শব্দ করে হেসে ফেলল। সাহেবের কথা যে এলোমেলো তারা বুঝেছে। হাসতে না চেয়েও হেসে ফেললো, কারণ সাহেবের কথাগুলো অতি হাস্যকর আর ওর মুখের এক্সপ্রেশনটাও হাস্যকর। সাহেব বিব্রত হলো। মেকি হেসে মাথা চুলকাচ্ছে সে। সায়েম একটু মজা করার জন্য ঠোঁটে হাসি রেখে বলল, হ্যাঁ তা বুঝলাম, কিন্তু সেটার জন্য তো রাতে 1:30টার দিকে আসার প্রয়োজন ছিল না। না মানে তোরাও দিনে আসতে পারতি। ভাই, সাহেব লজ্জায় অসহায়ভাবে ডেকে উঠল। অথই আবারও ফিক করে হেসে দিল। সায়েমও হাসছে। অথইয়ের দিকে তাকিয়ে সায়েম বলল, তোমাদের দুই বোনের ইচ্ছে এক দেখছি, পুকুরে গোসল করার। বলে হাসলো। সন্ধ্যা তা শুনে বিস্মিত হলো। সাহেবের পেছন থেকে এবার সে বেরোলো। বলল, আপা, তোমারও বরের সাথে পুকুরে গোসল করার ইচ্ছে ছিল? অথই কি বলবে বুঝলো না, লজ্জা পেল। সাহেব চোখ পাকালো সন্ধ্যার দিকে তাকিয়ে। সন্ধ্যা জিভায় কামড় দিয়ে মাথা নিচু করে নিল। সাহেব এবার অথয়ের দিকে তাকালো, তারপর বলল, তোদের যদি আমাদের সাথে গোসল করতে সমস্যা না থাকে তো আসতে পারিস। তোদের না হলে আমাদের সমস্যা হবে না। আর সমস্যা হলে ওখানে দাঁড়িয়ে থাক, আমরা আগে উঠবো, দেন নামবি। এই বলে অথয়ের উদ্দেশ্যে বলল। ডুব দাও। বলে অথয়কে নিয়ে ডুব দিল। সাহেব আর সন্ধ্যা ভ্যাপলার মতো তাকিয়ে রইল। ওরা ডুব দিয়ে উঠল। সায়েম বলল, কি উঠবো নাকি তোরাও আসবি? সাহেব সন্ধ্যা একে অপরের দিকে তাকালো। কি যে লজ্জায় পড়েছে দুজন। সায়েমের সাথে যতই ফ্রিলি কথা বলুক তবু বড় ভাই। আর বিষয়টা একটু বেশি লজ্জাজনক পরিস্থিতি হয়ে গেছে। আগে থেকে দেখলে কখনো এখানে এসে পৌঁছাতো না। সন্ধ্যা বলল, না ভাইয়া, তোমরা থাকো, আমরা চলে যাচ্ছি। সাহেব বলল। হ্যাঁ, সন্ধ্যা অন্যদিন করবে। সায়েম বলল, দাঁড়া, আমরা উঠে আসছি, যেতে হবে না। উপর থেকে আমার টি শার্টটা ছুঁড়ে দে। সাহেব তাই করলো। সায়েম তা ক্যাচ ধরলো এক হাতেই। তারপর অতইকে ওভাবে নিয়ে 2 সিঁড়ির উপরে এসে দাঁড় করালো। সাহেব ওদিকে আর তাকালো না। সায়েম অথইকে বলল। এটা পরে নাও। অথই কথা না বলে পড়ে নিল। তারপর বলল, চলো। এই বলে শক্ত করে ওর হাত ধরে উপরে উঠে এলো। সায়েম নির্বিকার, কিন্তু ওরা তিনজনে লজ্জা পাচ্ছে। সন্ধ্যা তাকাচ্ছে না। সায়েম জায়গা এবং ওদের স্বাভাবিক করতে বলল। বি নর্মাল, তেমন কিছুই না, যা নাম তোরা। আর এরপর থেকে আসার সময় দেখে শুনে আসবি। সায়েম মাথা চুলকে মেকি হাসলো। অথই মিটিমিটি হাসছে। সন্ধ্যা মাথা তুলে সায়েমের পানে তাকালেও না। সায়েম ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে অথইকে নিয়ে হাঁটা ধরল। এদিকে সন্ধ্যা সাহেবের বুকে মাথা লুকিয়ে হেসে যাচ্ছে। সাহেবও হেসে ফেলল। আজ 2 সপ্তাহ পর সবাই আবার ক্যাম্পাসে এসেছে। সায়েমের বন্ধু মহল, সোহাগ, পাপড়ি, অনেক, রীতি, ঈশিতা আড্ডা দিচ্ছে। সে সময়ে সায়েম অথই এলো। সায়েমের বাইকের পিছে অথই। ওদের সাথে রাহাব, নিশার সায়নও এলো। রাহাবের পিছনে নিশা। রাহাব আর নিশার রিলেশনে 1 মাস যাবত। নিশা ভেবেচিন্তে হ্যাঁ বলেছিল রাহাবকে। সেটা ওর বন্ধু মহল সবাই জেনে গেছে সায়েমের বিয়েতে। রীতি প্রথমে না জানলেও পরে জানতে পেরেছিল পাপড়ির থেকে। মেয়েটা জেনে অনেক কষ্ট পেয়েছিল, কেঁদেছিল খুব। রীতির বিয়ে ঠিক হয়ে গেছে সপ্তাহ খানিক আগে। 4th ইয়ার ফাইনাল শেষ হলেই বিয়ে।
ঈশিতারও বিয়ের কথা চলছে। সম্ভবত ঈশিতার বিয়েও এই মে মাসের মধ্যেই হয়ে যাবে। সেগুলো বলা কওয়া করছিল রিথিরা। তখনই সাইমরা এসেছে। রিথি দেখলো রাহাবের পিছে নিশাকে। রাহাবও তাকালো রিথির দিকে। বিষয়টা খারাপ হয়ে গেল। যতই হোক মেয়েটা তাকে ভালোবাসতো কিনা। রাহাব বুঝেনি রিথি থাকবে, কারণ ওর আসার কথা ছিল না। তবে বেশি ঘাটলো না। একসময় তো সবই জানবে। লুকিয়ে তো আর রাখার জিনিস না। সে তার পছন্দ অনুযায়ী ভালোবাসে। নিশা জানে রিথি রাহাবকে ভালোবাসে, তাই সে তাকালো রিথির দিকে। কিছুক্ষণের মাঝে সেখানে শেফাও এলো। ভার্সিটিতে সায়েম অথয়ের ডিপার্টমেন্টের অনেকেই সেদিন ওদের প্রেমলীলা দেখেছিল, আর আজ শুনলো সায়েম শিওরিসের সাথে অথয় রহমানের বিয়ে হয়ে গেছে। সেটা থেকে কানে কানে সবার কাছে চলে গেল আজ। সবাই কানাঘুষোও করছে, আর যেসব মেয়েদের সায়েম শিওরিস ক্রাশ ছিল তাদের দিল তো টুট গায়া। সোহাগ সেটা বলছে আর সবাই হাসাহাসি করছে। অনেকে সে সায়েম অথয়কে অভিনন্দন করে গেল। ইস্তা পলকহীন ওদের দেখছে। ভালোই মানিয়েছে দুজনকে। দীর্ঘ একটা শ্বাস ফেলল সে। এদিকে রিথিও বিষাত্মার শ্বাস ফেলল। সব ভালোবাসা তো আর পূর্ণতা পায় না, ওদেরটাও পেল না। ওরা না হয় স্যাক্রিফাইসই করুক। এভাবে সবাই আড্ডা মজা করলো অনেকক্ষণ। এভাবে আর কখনো সবাই একসাথে হতে পারবে কিনা জানা নেই। ফোর্থ ইয়ার ফাইনালের বেশি দেরি নেই। বন্ধুত্বও সবার মাঝে অটুট থাকবে কিনা কেউ জানে না। সবাই সবার জীবন নিয়ে হয়তো ব্যস্ত হয়ে যাবে। আজ সেই কাঙ্ক্ষিত দিন, আজ সেই বিজয়ের দিন, আজ সেই কষ্টের সফলতার দিন। যারা দিন রাত এক করে পরিশ্রম করেছে তাদের মুখে বিজয়ের হাসির দিন। কেউ কেউ হাসির সাথে খুশির কান্নাও কাঁদছে। হ্যাঁ, খুশির কান্না, তাদের সফলতার কান্না। সবাই মিলে যে পরিশ্রম করেছে সেই আনন্দ, সুখ, সফলতা তারা পেয়েছে। দেশ সমাজের জন্য সঠিক মানুষটাকে পেয়েছে তারা। 2 বছরের বেশি সময় নিয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে গেছে। দেশের জন্য, সমাজের জন্য, সাইম শিওরিসের জন্য। হ্যাঁ, তারা মির্জা সাইম শিওরিসের জন্য পরিশ্রম করেছে। তাকে সফলতার দ্বারে পৌঁছাতে সাহায্য করেছে। তার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবকিছু দিয়ে দেশের মানুষ, সমাজের মানুষ পরিশ্রম করেছে। রাত 9টা। চারিদিকে হইচই শোরগোল। এক জায়গা থেকে অন্য জায়গায় শুধু খুশি আর খুশি। আনন্দে সবাই আত্মহারা। একে অপরকে জড়িয়ে ধরে সবাই আনন্দ ভাগ করছে। চারিদিকে চিল্লাচিল্লি, চারিদিকে জয়ের ধ্বনি। গ্রামে গ্রামে, জেলায় জেলায় জয় জয়কার ধ্বনি। চিল্লিয়ে তরুণ তরুণীরা সায়েম শিওরিসের নাম জপ করছে। বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সায়েম শিওরিসের জয়ের স্লোগান করছে। বিজয়ী মানুষদের প্রাণ সায়েম শিওরিস, তরুণীদের ক্রাশ সায়েম শিওরিস, বৃদ্ধদের ভরসা সায়েম শিওরিস, তরুণীদের আদর্শ সায়েম শিওরিস, ছোটদের ভবিষ্যৎ সায়েম শিওরিস। চারিদিকে সায়েম শিওরিস। হবে না কেন? সে এখন মির্জা সায়েম শিওরিস থেকে এমপি মির্জা সায়েম শিওরিস। আজ থেকে সে এমপি পদে পদোন্নীত হয়েছে। হ্যাঁ, সে আজ বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হিসেবে মনোনীত হয়েছে। 300টি আসনের মধ্যে 291টি আসন লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ নিরক্ষণ বিজয়ী অর্জন করেছে। দীর্ঘ 2 বছরের পরিশ্রমের ফল। দেশ সেবার জন্য এখন তার হাতে ক্ষমতায়ন। এমপি কোনো হেলাফেলা ব্যবহার না। এমপি মেম্বার আর পার্লামেন্ট বাংলাতে বলা হয় সংসদ সদস্য। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইনসভা ও সাংবিধানিকভাবে প্রচলিত নাম বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য। সাংবিধানিক সরকার ব্যবস্থায় সরকার ও রাষ্ট্রের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদের সূচনা রূপে কাজ করার উপর নির্ভর করে গণতান্ত্রিক ব্যবস্থার সুফল। বিরোধী দলের সব কথা বা বিল তেমন গুরুত্ব না দিলেও তাদের কথা ধৈর্য সহকারে অনুধাবন করার মধ্যে রয়েছে গণতন্ত্র আইনসভার সফলতা। সংসদ সদস্যদের তাই জ্ঞানী ও দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়। জনকল্যাণের আইন প্রণয়নে অভিজ্ঞতা থাকতে হবে। অধিকন্ত আইনের সুদূর প্রসারী ক্রিয়া প্রক্রিয়া সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এক কক্ষ বিশিষ্ট এই আইনসভার সদস্য 350 জন। এর মধ্যে 300 জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। অবশিষ্ট 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্য নির্বাচিত সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন। মঞ্চে দাঁড়িয়ে এমপি সায়েম শিওরিস জনগণের আনন্দ দেখছে। কিছুক্ষণ আগে সে তার সফলতা, তার বিজয়ী হবার আনন্দ এবং সমাজের জনগণের পাশে থাকা নিয়ে বক্তব্য শেষ করল। তার নাম সবার মুখে মুখে। এমপি সায়েম শিওরিসের জয়ের স্লোগান। তার ফুপু আলোর দেওয়া সায়েম শিওরিসের নাম আজ সার্থক। ঘরে বসে টিভির সামনে অনেক মহিলা তরুণী তার বিজয়ী হবার আনন্দ উপভোগ করছে।
কত মানুষ তাকে দোয়ায় রেখেছিল, তাদের দোয়া কবুল হয়েছে। মঞ্চে তার সামনে ছোট বড় বৃদ্ধ তরুণ সকল প্রকার মানুষ দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছে। মুগ্ধ চোখে সে তাকিয়ে দেখছে। আজ এই সফলতা প্রিয় মানুষটা দেখতে পারল না। মানুষটা যদি দেখতো, কি বলতো, তার সফলতা দেখে কি রকম অনুভূতি প্রকাশ করত। ভাবনার মাঝে রাহাব সাইমের কানের কাছে এসে বলল, সাইম, ফোন আসছে বারবার। রাস্তা ক্লিয়ার কর, আমি বেরোবো। ওকে। রাত কিছুটা দূরে গিয়ে বডিগার্ডদের বলল রাস্তা ক্লিয়ার করে দিতে। অনুমতি পেয়ে দেহরক্ষীরা তেমনটাই করল। সবার থেকে আন্তরিকতার সাথে বিদায় নিয়ে সে নেমে দাঁড়ালো মঞ্চ থেকে। সেই সময় সায়ন এসে ওর ফোন দিয়ে বলল, কথা বলতে তোর সাথে। সায়ন ফোন নিয়ে স্ক্রিনে চোখ বলে আবার তখন মুখ থেকে মাস্কটা সরিয়ে কানে ফোন ধরল। সালাম বিনিময় করে বলল, হ্যাঁ বাবা বলুন। কখন বের হচ্ছ তুমি? এইমাত্র নামলাম, আসছি আমি। আমি বাইরে আছি। জি থাকেন, আমি আসছি। বলা শেষ করে ফোন রেখে নিজের হাতেই রাখলো। আবার মাস্কটা তুলে নিল হাত দিয়ে মুখের উপর। তারপর বডিগার্ডের প্রোটেক্টে এসে সেখান থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য বাড়ি। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। আগে তার বাড়ির সবাইকে শান্ত করবে সে। সে এতক্ষণ ছিল উপজেলার কেন্দ্রস্থলে। সেখান থেকে বের হয়ে গেটের কাছে আসলো। পিছনে মিডিয়া জনগণের থেকে রক্ষা পেয়ে আসতে তার সময় লাগলো বেশ, প্রোটেক্ট থাকা সত্ত্বেও। বাইরে অনেকটা এগিয়ে এসে প্রাইভেট কারের কাছে এসে থামলো। এখন এখানে জনগণ নেই বললেই চলে। যেগুলো আছে সেগুলোকে দেহরক্ষীরা সামলাচ্ছে। গাড়ির কাছে আশরাফ শেখ, আসিফ শেখ দাঁড়িয়ে আছেন। শরীফ মির্জা সাইমের সাথেই ছিলেন। সেখানে এসে থামতেই আশরাফ শেখ সাইমকে বুকে জড়িয়ে নিলেন। চোখ মুখ ওনার লাল অনেকটা। সাইমও মৃদু হেসে শ্বশুরের পিঠের ওপর হাত রাখল। আশরাফ শেখ বললেন, অভিনন্দন, জীবনে আরো সফলতা পাও। আপনাদের সঙ্গ থাকলে ইনশাল্লাহ সব সম্ভব হবে। বলে মৃদু হাসল। আশরাফ শেখ ছেড়ে দাঁড়ালেন। আসিফ শেখও একইভাবে অভিনন্দন করলেন। তারপর বললেন, যাওয়া যাক। সবাই সম্মতি দিয়ে একে একে গাড়িতে উঠে পড়ল। সাইমন গাড়ির ড্রাইভারকে রাহাব সরিয়ে এসে নিজেই ড্রাইভ করবে বলে বসলো। সেই গাড়িতে সায়েম, সায়ন, আশরাফ শেখ, আসিফ শেখ, শরীফ মির্জা উঠলেন। সামনে পেছনে সব প্রোটেকশনের জন্য বডিগার্ডদের গাড়ি সহ তার দলের গাড়ি। মিনিটের মধ্যে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে মির্জা বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হলো। রাত 10টা। শোষো করে একের অধিক গাড়ি এসে থামলো মির্জা বাড়ির সামনে। গাড়ির হর্নে জানান দিল কাঙ্ক্ষিত মানুষটা চলে এসেছে। সবার মন নেচে উঠল। জায়নামাজে মোনাজাতে নিয়োজিত আলেয়া বেগমের মনটা ধুক করে উঠল। তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে আরো একবার শুকরিয়া আদায় করে মোনাজাত সম্পন্ন করলেন। উঠে দাঁড়ালেন। তারপর কিছুটা দ্রুত পায়ে ছেলের ঘরের সামনে এসে দাঁড়ালেন। বাইরে থেকে ডাকলেন, অথই মা। কোনো শব্দ না পেয়ে তিনি ভিতরে ঢুকে গেলেন। দেখলেন মেয়েটা শেষদারত অবস্থায় ফুঁফে ফুঁফে কাঁদছে। মলিন মুখে এক টুকরো সুখের হাসি ফোটালেন আলেয়া বেগম। এই মেয়েটা যে কতটা ভালোবাসে তার ছেলেটাকে তিনি তা ক্ষণে ক্ষণে প্রতিপলে টের পান। এগিয়ে এসে ছেলে বউয়ের কাছে বসলেন। কষ্ট হলো তবুও বসলেন। আজকাল বসতে খুব কষ্টই হয়। বসে তিনি আলতো করে হাত রাখলেন অথৈর মাথার উপর। ডাকলেন অথৈকে। অথই মা আমার। অথৈ ফোপানো ছেড়ে দিল। ধীরে ধীরে মাথাটা তুলল। তাকালো আলেয়া বেগমের পানে। চোখ মুখ ফুলে অস্বাভাবিক। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। আলেয়া মলিন হেসে বললেন, হর্নের শব্দ পাওনি মা? চলো, ওরা চলে এসেছে। কেঁপে উঠলেন অথৈ। তাকিয়ে আছে একভাবে আলেয়া বেগমের পানে। দেখলেন মেয়েটা কাঁপছে। তাই অথৈকে স্বাভাবিক করতে জড়িয়ে ধরলেন। বললেন, আমাদের জিত হয়েছে মা, আমার ছেলে জিতেছে। চলো বাইরে, ওরা চলে এসেছে। অথৈ হাউমাউ করে কেঁদে দিল এবার। আলেয়া কিছু বললেন না, শুধু জড়িয়ে রাখলেন মেয়েটাকে। এরই মাঝে সেখানে দৌড়াতে দৌড়াতে সন্ধ্যা, সাইফা, অন্ত এলো। উত্তেজিত হয়ে অন্ত বলল, আপা, এই আপা, ভাইয়া এসে গেছে, চল বাইরে। কান্না থামিয়ে আলেয়ার বুক থেকে মাথা তুলল সে। আলেয়াও ঘুরে তাকালেন। সাইফা বলল, ভাবি নিচে চলো, ভাইয়ারা এসে গেছেন। তা শুনে আলেয়াও সম্মতি দিলেন। অথৈ আর কথা বাড়ালো না। চোখ মুখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর সবাইকে বলল, তোমরা যাও, আমি আসছি। কেউ আর কথা বলল না, প্রশ্নও করল না। জলদি আসতে বলে চলে গেল সবাই।
মির্জাবাড়ি সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সায়েম। সেই সময় আলিয়া মিষ্টি হাতে করে এগিয়ে আসলেন। নজর তার ছেলের পানে, সায়েমের নজরও মায়ের উপর। মাকে সে পরখ করলো। কেঁদেছে যে প্রচুর তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মুখটা মলিন, এই মুখে আর আগের মতো হাসি খেলে না, সহজে হাসি পাওয়া যায় না। শরীরটাও কেমন জড়িয়ে জীর্ণ হয়ে গেছে, বয়সের জন্য নাকি অন্য কিছুর জন্য। ছোট থেকে দেখে আসছে তার মাকে অপূর্ব সুন্দরীর অধিকারিণী তার মা। পৃথিবীর বোধহয় প্রথম শ্রেষ্ঠ সুন্দরী একমাত্র তার মা। মায়েরা সবসময় শ্রেষ্ঠই হয়, সে সুন্দরী হোক আর অন্য কিছু হোক। ভাবনার মাঝে সামনে এসে থামলেন আলেয়া বেগম। ছেলের পানে তাকিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিলেন। দেখলো তা সাহেব। পৃথিবীর শ্রেষ্ঠ সে হাসি, এত সুন্দর হাসিও বোধহয় কারো হয় না। তার পরিশ্রম সার্থক। মায়ের হাসি যে দেখলো সে। সবাই অনিমেষ অপালক তাকিয়ে আছে সায়েমের দিকে। আজ বাড়ি ভর্তি মানুষ। আলিয়া ছেলের মুখের সামনে মিষ্টি ধরলেন চামচে করে। সায়েম ঠোঁটে মুচকি হাসি নিয়ে তা গ্রহণ করলো। খেলো মায়ের হাত থেকে মিষ্টি, তারপর পানি খাইয়ে দিলেন আলিয়া। পাশে সন্ধ্যার হাতে মিষ্টির পিস আর পানির গ্লাস নিয়ে দিলেন। দিয়ে ছেলেকে প্রাণ ভরে দেখলেন। আর ছেলের সফলতা, ছেলের মুখের হাসি অনেকক্ষণ ধরে দেখলেন। তারপরে হঠাৎ সায়েমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন, যেন বুকের ভেতরে সব কষ্ট তিনি উপড়ে দিচ্ছেন। ভেতরে বিষাদগুলো সব চোখের পানি করে বের করছেন। সায়েম মাকে এক হাতে আলতো করে জড়িয়ে ধরল। তারও যে বুক ফেটে যাচ্ছে সেটা কি করে বোঝাবে। চোখ মুখ লাল হয়ে অস্বাভাবিক হয়ে উঠল। কিছু বলতে পারল না, মাকে সান্ত্বনা বানিয়েও দিতে পারল না। কাঁদতে দিল মাকে। উপস্থিত সবাই নীরবে কাঁদছে। পুরুষগুলো চোখ মুখ লাল হয়ে চিকচিক করছে, তাদেরও এই দৃশ্য দেখে বুকে লাগছে। সেই সময় অথৈ এলো দৌড়ে। এসে আলিয়াকে সায়েমের বুক থেকে তুলে নিজের সাথে জড়িয়ে ধরল। নীরবে চোখের পানি ফেলে কান্না ভেজা কণ্ঠে একভাবে বলতে লাগলো, কেঁদো না আম্মু, প্লিজ কেঁদো না। ও আম্মু চুপ করো না, এই দেখো তোমার ছেলে এসে গেছি। আম্মু তাকাও আর কেঁদো না। আম্মু আমি কিন্তু ভাত খাবো না বলে দিলাম, আর একটু কাঁদলে। ও আম্মু, আম্মু। বলতে বলতে আলিয়ার মুখে হাত দিয়ে তোলার চেষ্টা করছে। আলিয়া হাউমাউ করে কেঁদেই যাচ্ছে। এবার আর কেউ নীরব থাকতে পারল না। আলিয়ার কাছে এগিয়ে এলো একে একে নাহিদা, রশ্মি, সন্ধ্যা, সাইফা, সামিয়া, শাহিনা। একের পর এক সান্ত্বনা করতে ব্যস্ত হলো। তখন সায়েম এসে মাকে বাহুবন্ধু করে নিল। এগিয়ে গেল সোফার দিকে, বসলো মাকে নিয়ে। ও আম্মু, আম্মু দেখো আমাকে, দেখো না, তোমার আব্বু ডাকছি, দেখো। আলিয়া এবার একটু শান্ত হলেন, কান্না থামালেন। এখনো চোখ থেকে পানি পড়ছে, কিন্তু শব্দ হচ্ছে না। অসহায়ভাবে তাকালো সায়েমের দিকে। সায়েম তাকালো মায়ের দিকে। কি প্রগাঢ় বিষাদ সে চোখে। কেউ কি দেখতে পারে তা? সায়েম দু হাতে মায়ের মুখটা আঁচলে নিল। আদরে ভাবে মায়ের চোখের পানি মুছিয়ে দিল। বলল, আর কেঁদো না আম্মু, তোমার কান্না আমার তীর হয়ে বিঁধছে। আমিও কষ্ট পাচ্ছি আম্মু, এই দেখো এখানে কষ্ট পাচ্ছি। বলে হাত দিয়ে বুকের বাঁ পাশে হাটের কাছে আঙুল তুলে দেখালো। আলিয়া বেগম ছেলেকে খুঁটে খুঁটে দেখছে। তারপর দুহাত তুলে চোখের পানি ফেলতে ফেলতে স্বামীর মুখের উপর হাত দিয়ে মুখটা কাছে ঝুঁকিয়ে নিয়ে কপালে চুমু খেলেন। তার ছেলে তার একমাত্র পৃথিবী। চুমু খেয়ে আবার স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোদের কষ্ট দেব না আমি, আর কাঁদছি না। আমার সুখ, খুশি, হাসি তোরা। তোদের দেখলেই আমি শান্তি পাই। আলিয়ার কথা শুনে সন্ধ্যা অথৈ এসে জড়িয়ে ধরল। তারপর সাইফা, সামিয়া, সাইফ এসে জড়িয়ে ধরল। একসাথে সবাই বলে উঠল, আমাদেরও তুমি সুখ, খুশি, হাসি। আলিয়া নিঃশব্দে হেসে ফেললেন। উপস্থিত সবার চোখে পানি টলমল করছে, কিন্তু মুখে হাসি ফোটালো। সন্ধ্যা বলল, মামনি গো, তোমার চোখের পানি আমিও সহ্য করতে পারি না। আমারও খুব কষ্ট হয়। এই দেখো না, আমরা সবাই আছি তোমার সাথে। আর কখনো কাঁদবে না মামনি। আলিয়া হেসে সন্ধ্যার কপালে চুমু খেলো। একে একে জড়িয়ে রাখা সবার কপালে চুমু খেলো। তার মনটা ভরে গেছে এতগুলো ছেলে মেয়ে পেয়ে। তখন অথৈ ঘুরে সায়েমের দিকে তাকালো পূর্ণ দৃষ্টি দিয়ে। সায়েমও তাকালো। অথৈ তাকিয়ে থেকে চেষ্টা মেটালো চোখের। এ মানুষটার প্রতি ঘোর এত বছরেও তরতাজা আছে একদম, একটুও নেতিয়ে যায়নি। সে তো নেতিয়ে যেতে দেয়নি, আরো আগের থেকে দ্বিগুণ হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো পরনে সাদা পাঞ্জাবি, তার উপরে কালো কোটি। শক্তপোক্ত পিটা শরীরে অসম্ভব সুন্দর লাগছে। বাম হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো আগের নিয়ে চিরুনি করে উপরে তোলা। আগে থেকে আরো দ্বিগুণ সুদর্শন হয়েছে। পূর্ণবয়স্ক পুরুষ কিনা এখন। দাড়িগুলো আগের থেকে কালো ঘন চাপা হয়েছে। শরীরের গঠন আগের থেকে আরো দ্বিগুণ আকর্ষণীয় হয়েছে। সায়েম দেখলো তার অর্ধাঙ্গিনীকে, তার প্রতি অসম্ভব পাগলি বউকে, তার চিরজীবনকে। চোখ মুখ ফুলে আছে অসম্ভব।
বোঝাই যাচ্ছে আজ একটুখানির জন্য এই চোখের পানি বন্ধ হয়নি। তাকলিটা সারাদিন কেঁদেছে বোধহয়, নাওয়া খাওয়া বাদ দিয়ে। এখন গোসল করেছে, চুল থেকে পানি পড়ছে। ভাবতে ভাবতে মুখটা কুঁচকে ফেললো, প্রশ্ন করলো, এখন গোসল করেছো কেন? ঠান্ডা পড়েছে, আবহাওয়া ঠান্ডা, তার মাঝে গোসল করেছো? অথই মৃদু হাসলো, বলল, দুপুরে করেছিলাম, নামাজে ছিলাম। তবে এখন কেন করলে আবার? মাথা ঘুরছিল একটু, এজন্য। বলে মাথা নিচু করলো অপরাধীর মতো। আলিয়া শুনে বলল, করবেই তো, রোজা রেখেছিলি সারাদিন, শুধু ইফতারিতে পানি মুখে দিয়েছিস, আর কিছু খেয়েছিস? তোর মাথা ঘুরবে না তো কার ঘুরবে? অথই কোনো কথা বলল না। রশ্মি বেগম এগিয়ে এসে বললেন, জোর করেও এক টুকরো আপেলও খাইতে পারলাম না। শরীরে কি হাল করেছিস, দেখেছিস একবারও? অথই নিশ্চুপ। সন্ধ্যা বলল, বড় আম্মু বকো না, আমি খাইয়ে দিচ্ছি, এখন এখন খাবে। ভাইয়া এসে গেছে না? বলে ঠোঁট টিপে হাসলো। সবাই হাসলো মিটিমিটি। সাইম পূর্ণ দৃষ্টি দিল অথয়ের পানে। অথয়ের দিকে তাকিয়ে থেকেই বলল, খাবার বারো তোমরা, আমি ফ্রেশ হয়ে আসছি, সবারটা একসাথে বাড়বে। বলে উপরে উঠে চলে গেল। এক পলক দেখে সবাই ব্যস্ত হয়ে গেল সাইমের কথা অনুযায়ী। বড়রা চলে গেলেন রান্নাঘরে, আর ছোটরা ড্রয়িং রুম জুড়ে টুকটাক গল্পতে ব্যস্ত হয়ে গেল। আজ মির্জা বাড়িতে সবাই উপস্থিত। সাইমের ইলেকশনের জন্য সবাই গতকালই এসেছে মির্জা বাড়িতে। ড্রয়িং জুড়ে বসে আছে অথই, সন্ধ্যা, সাইফ, সামিয়া, শুভ, সাইফা, শান, সায়ন, রাহাব, নিশা, শেফা, অন্তরা, মেহেদি। অথয়ের মা বাবার সহ সাইমার শ্বশুর বাড়ির লোকজন, সবার বাড়ির বড়রা এখানে উপস্থিত আছে। বলতে গেলে সাইমার সফলতার জন্য আয়োজন করা হয়েছে। এখন টুকটাক খাওয়া হলো, একটু পর বড় করে সেলিব্রেশন করা হবে। সাইমার সকল বন্ধুরা আসছে, অনেকের বউ, সোহাগ, পাপড়ি, রিথির বর, ঈশিতার বর, সবাই আজ আসবে। এতগুলো বছর পর আজ আবার সবাই একসাথে থাকবে। আবার একটু খুশি সবার মাঝে ধরা দেবে, সবার মাঝে আনন্দের ফোয়ারা নামবে। সবাই অতীতের দুঃখ হাওয়ায় ওড়াবে। কেটে গেছে 3টা বছরের বেশি সময়, 3.5 বছর চলে গেছে সবার মাঝে থেকে। এই 3.5 বছরে অনেক কিছু পাল্টেছে। দিন পাল্টেছে, সপ্তাহ পাল্টেছে, মাস পাল্টেছে, বছর পাল্টেছে, মানুষ পাল্টেছে এবং মানুষের জীবন পাল্টেছে। কেউ কিছু পেয়েছে তো কেউ কিছু হারিয়েছে। সবার জীবনের রং পাল্টেছে, ভবিষ্যৎ পাল্টেছে। এই যে মির্জা বাড়ি, সেই মির্জা বাড়িও পাল্টেছে। সেখান থেকে একটা সদস্য চিরতরে হারিয়ে গেছে। মির্জা বাড়ির প্রতিটি সদস্য হারিয়েছে সেই মানুষটাকে, যিনি সবার ছায়া ছিলেন, সবার ভরসা ছিলেন। সেই ছায়া হারিয়ে গেছেন চিরতরে। সেই তীব্র রাগের অধিকারী, গম্ভীর, কাঠখোট্টা, রসহীন, রূঢ়, শক্তিশালী, কঠিনভাষী, সঠিক বিচার করা মানুষটাকে হারিয়েছে সবাই, যাকে সবাই এক নামে চিনতেন, সিরাজ মির্জা নামে। হ্যাঁ, নেই আর সিরাজ মির্জা। সবাইকে ছেড়ে, সবাইকে সবার দায়িত্ব বুঝে নিতে দিয়ে তিনি পরে পাড়ি জমিয়েছেন। তিনি গত হয়েছেন 2 বছর। মির্জা বাড়ির সেই প্রাণ পৃথিবীতে নেই। সবার সমস্যা সমাধানে হাতিয়ার নেই। গ্রামবাসীর শ্রদ্ধা, সম্মান, মান্যগণ্য মানুষটি হারিয়ে গেছেন। তিনি হারিয়ে গিয়ে রেখে গেছেন সবার মাঝে দুঃখ, কষ্ট, হাহাকার, বিষাদ, বেদনা, স্মৃতি আর কারো জন্য অপেক্ষা। সিরাজ মির্জার মৃত্যুর পর এই সংসার পাল্টে গেছে। বাড়ির চঞ্চলতা হারিয়েছে, সবার মাঝে শুধু সিরাজ মির্জার স্মৃতি বিচরণ করে। ব্যস্ত জীবন মানুষের, কারোর জন্য তো জীবন পড়ে থাকে না, তেমনই পড়ে নেই কারোর জীবন। দিন শেষে সবাই ব্যস্ত হয়েছে। সিরাজ মির্জাকে ছাড়া সবাই ব্যস্ত হয়েছে। তিনি চলে গিয়ে সবাইকে দায়িত্বশীল হতে বাধ্য করে গেছেন। কিন্তু তবু কি ওনার জায়গা কেউ ভুলতে পেরেছে? পারেনি, পারবেও না কখনো। সিরাজ মির্জা এমন একজন মানুষ ছিলেন যিনি রাগী, বদমেজাজি, কাঠখোট্টা, রসহীন ব্যক্তিত্বের। কিন্তু তবুও সবাই মানুষটাকে মানত, ভালোবাসত, শ্রদ্ধা, সম্মান করত। সেই মানুষটাকে কি ভোলা সম্ভব? সবার ব্যস্ততার মাঝেও তিনি বিরাজমান, সবার স্মৃতি বিচরণ করেন। ব্যস্ততা থেকে একটু অলস সময় কাটানোর সময় স্মৃতিতে এসে ধাক্কা দেয় ওনার স্মৃতি। সিরাজ মির্জার মৃত্যুতে আলিয়া বেগম একদম ভেঙে গেছেন। তিনি স্বামীর মৃত্যু মানতে পারেননি আজও। স্বামীর জন্য তিনি নিঃশেষ হয়ে যাচ্ছেন দিন দিন। বাড়ির সদস্যদের ভালোবেসে তিনি নিজেকে ধরে রেখেছেন। অতীতে কেটে যাওয়া দিনগুলোর মাঝে সবার জীবনের পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে সাইফা, শানের জীবন। তাদের বিয়ে হয়েছে বছর খানিক আগে। স্বামীয়া এখনো অস্ট্রেলিয়া যায়নি। শুভ 2 বছর সেখানে থেকে আবার এসেছে।
এবার স্বামীকে নিয়ে যাবে। সন্ধ্যা এখন মেডিকেলে পড়ছে, কিউইউএমসিতে ভর্তি হয়েছে সে। সাইফের বুয়েট শেষ হয়েছে। সে এখন ঢাকার একটা পাবলিক কোম্পানিতে জব করে, ঢাকাতেই থাকে। মাসে মাসে এসে সবার সাথে দেখা করে যায়। সন্ধ্যার ঢাকা মেডিকেলে চান্স না হতে সে ঢাকাতে আর যেতে পারেনি। এখন সন্ধ্যা সাইফ আলাদা জায়গায় থাকে। কথা হচ্ছে সন্ধ্যার মেডিকেল পড়া শেষ হলে ঢাকায় নিয়ে যাবে। আপাতত দিন সংসার তাদের এমনই 1 মাস পর পর দেখা হয়ে চলছে। সিরাজ মির্জার কথা হওয়াতে তাদের বিয়ে আর ওঠানো হয়নি, মূলত চায়নি ওরা। রাহাব নিশার বিয়ে হয়েছে 1.5 বছর। সায়ন বিয়ে করেনি এখনো, অবশ্য বিয়ের তোড়জোড় চলছে মেয়ে খোঁজাখুঁজি নিয়ে। শেফা এখনো পড়াশুনো করছে। অনেক বিয়ে করেছে বছর খানেক আগে। রিথির বিয়ে 4th ইয়ার ফাইনাল দেওয়ার পরেই হয়েছে। সে এখন পুরোপুরি গৃহিণী। ইশিতা বিয়ে করে কুয়েতে সেটেলড হয়েছে। সে 2 মাস আগে বাংলাদেশ এসেছে 6 মাসের জন্য। অন্ত এইচএসসির ক্যান্ডিডেট। শরীফ মির্জা ভাই গত হওয়াতে পরিবারের কর্তা হয়েছে। তিনি সবকিছুর দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছেন। এদিকে আশরাফ শেখ এখন পুরোপুরি মির্জা বাড়িকে কুটুম মেনে আসা যাওয়া করেন। শাইম তার বাবার মতো করে দেখে রাখেন। শাইমও আশরাফ শেখকে বাবার মতো করে সম্মান করেন। আসিফ শেখ আর বিদেশে না গিয়ে ভাইয়ের সাথে ব্যবসায় লেগেছেন। রশ্মি মেয়ের বাড়িতে মাঝে মধ্যে এসে আলে বেগমকে সঙ্গ দেন। নাহিদার উপর পুরো সংসারের দায়িত্ব। এই সংসার নাহিদা, অথই আর সন্ধ্যায় সামলায়। সন্ধ্যা পড়াশোনা করে যতটুকু সময় পায় সংসারের কাজে নিয়োজিত থাকে। সবার জীবনে গতিপথ একেবারে পরিবর্তন হয়েছে। এভাবে চলছে এই বছরে। 2 বছর আগে রাজনীতিবিদ এনামুল হক শাইমের বয়স 25 বছর পূর্ণ হলে তাকে রাজনীতি দলের প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। এনামুল হক ছিলেন একজন দেশসেবক। রাজনীতির পথে তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সমাজসেবক। দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য তিনি সবসময় নিজের সর্বস্ব সঁপে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। তিনি ছিলেন ঢাকার বাসিন্দা। রাজধানী সহ প্রায় জেলায় তিনি জনগণের ত্রাণকর্তা ছিলেন। অসহায়, দুঃখী, গরিব মানুষের জন্য তিনি সবসময় প্রস্তুত থাকতেন। জেলায় জেলায় নাম ছিল ওনার। কোনো ব্যক্তি বিপদে পড়লে সবার প্রথমে যে নামটা মাথায় আসতো সেটা হলো রাজনীতিবিদ এনামুল হক। তার দল ছিল অনেক বড় এবং সেই সকল দলের সদস্যদের তিনি সবসময় দেশের মানুষের পাশে থাকার জন্য তৈরি করেছিলেন। ওনার নেতৃত্বে যুব সমাজসেবক গড়ে উঠতেন। ভবিষ্যতে তিনি না থাকলে যেন সবাই এই উদ্যোগে নিয়োজিত থাকেন তেমনি করে গড়ে তুললেন দলের সদস্যদের। তার মতো সবাইকে সীমাহীন পরিশ্রমী করে গড়তেন। সহৃদয়, কমল হৃদয়ের অধিকারী ছিলেন রাজনীতিবিদ এনামুল হক, যিনি কালো পথে কখনো হাঁটেননি। সবাই বলে রাজনীতির পথ কঠিন। হ্যাঁ, কঠিন রাজনীতির পথ, অত্যাধিক কঠিন, অত্যাধিক বাঁকা, অত্যাধিক ভয়ঙ্কর। ওই পথে যে একবার ঢোকে তার আর বের হওয়ার পথ থাকে না। কথায় আছে, রাজনীতি নিজের বাবাকেও ছেড়ে দেয় না। এনামুল হক ছিলেন বংশ পরম্পরা থেকে ধনী পরিবারের সন্তান। অধিক ধন সম্পদের অধিকারী ছিলেন ওনার বংশ। সেই থেকে ওনার কখনো কালো পথে আসার প্রয়োজন পড়েনি, অসৎ পথে টাকার প্রয়োজন পড়েনি। তিনি সৎ, সাহসী পুরুষ ছিলেন যুবকাল থেকে দেশের কাজে নিজেকে সঁপেছিলেন। জনগণ এনামুল হককে অতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবকিছু করত। শাইম স্নাতক করার সময় টুকটাক সমাজসেবার কাজ শুরু করেছিলেন পড়াশোনার পাশাপাশি। এরপর বছর গড়াতে সে রাজনীতির সাথে যুক্ত হয়। সেখানে একটা ছোট্ট দল তৈরি করে সে সমাজসেবার কাজে নিয়োজিত হয়, যেখানে সঙ্গ দিত রাহাব আর সায়ন। তারা দুজন ছাড়া কেউ এসব বিষয়ে জানতো না। গ্রামের কারা বিপদ আপদে সায়ন গেলে সিরাজ মির্জা সেটাকে স্বাভাবিক করে নিতেন। তিনি নিজে চেয়ারম্যান কাজে নিয়োজিত ছিলেন। ছেলে সেগুলো করলে তিনি ধরতেন না, তাই সেসব নিয়ে কখনো প্রশ্ন করেননি। বংশের রক্তে যে আছে রাজনীতি, তিনি ছেলেকে সে পথে আনতে চাননি বলে ডক্টর করে গড়তে চেয়েছিলেন। কিন্তু ছেলে তার জেদের বশে সে পথে আর যায়নি, তিনিও ঘাটেননি। ওভাবেই চলতো। সবাই ভাবতো বাবা চেয়ারম্যান, সেই তাগিদে সমাজের কাজে তাকে পাওয়া যায়। এর মাঝে আস্তে আস্তে দলের সদস্য বাড়তে থাকে, রাজনীতির কাজ বাড়তে থাকে। একদিন সায়েম দলের জন্য ঢাকায় গেলে সেখান থেকে সায়েমের সাথে এনামুল হকের পরিচয় হয়। এনামুল হক সায়েমের কথা জানতে পেরে নিজে ডেকেছিলেন। তিনি দলের সদস্যদের কখনো ভরসা করতে পারতেন না, কিন্তু সায়েমকে প্রথম থেকে কেন যেন অতিরিক্ত ভরসা করেছিলেন। সায়েমকে তার দলে আসতে অফার করেন। সায়েম আগে থেকে চিনত এনামুল হককে। তিনি যে দেশের জন্য কাজ করে সেটা সবাই জানত। সায়েমকে অফার করলে সে তৎক্ষণাৎ রাজি হয়নি। সায়েম প্রথমে এনামুল হকের সম্পর্কে গভীর তদন্ত করেছিলেন। কোনো কালো অসৎ কাজকর্ম খুঁজে পায়নি সে। সায়েম যে লুকিয়ে এনামুল হকের সম্পর্কে খোঁজ নিয়েছিল এটা এনামুল হক জানতে এবং বুঝতেও পেরেছিল।
তিনি বিষয়টা অনেক উপভোগ করেছিলেন। একজন তরুণ তার বিষয়ে গভীর তদন্ত করে, তাকে সন্দেহ করে, তার দেওয়া অফার প্রত্যাখ্যান করে তাকে নিয়ে তদন্ত করে। তিনি নিশ্চিত হয়েছিলেন যে এই ছেলে যে সে কেউ না, কিছু একটা তো আছে তার মাঝে। এসব ভেবে তিনি শাইমকে আবার ডেকে পাঠিয়েছিলেন। শাইম গিয়েছিল এবং এনামুল হক তাকে আবার দলে আসার আহ্বান জানায়। শাইম সেদিন এনামুল হকের সাথে কাজ করার জন্য রাজি হয়, কন্ট্রাক্ট সাইন করে আসে। সেদিন থেকে শাইমের শুরু হয়েছিল রাজনীতির একটা শক্ত। শাইমের সাথে রাহাব সায়নও মাঝে মাঝে ঢাকায় যেত এনামুল হকের ডাকে। বছরের মাথায় এনামুল হক খুবই আশ্চর্য হয় শাইমের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি, তার কাজের প্রতি। শাইমের মাঝে তিনি নিজের যুবক কাল পেতেন। তারপর আস্তে আস্তে শাইম এনামুল হকের প্রিয় এবং বিশ্বস্ত একজন হয়ে উঠেছিলেন। শাইমকে তিনি অনেক পছন্দ করতেন এবং সবার থেকে আলাদা নজরে দেখা শুরু করেছিলেন। একমাত্র তিনি শাইমকে শুধু শেওরিশের নামে সম্বোধন করতেন, যেটা শাইমের অতি পছন্দ ছিল। শাইমকে ভালোবাসতেন সন্তানের মতো করে। এনামুল হকের কোনো ছেলে সন্তান ছিল না। শাইম নিজেও ওনাকে অনেক সম্মান করত। এর মাঝে একসময় এনামুল হক জানতে পারেন তিনি ব্রেন টিউমারে আক্রান্ত এবং তার মেজর পর্যায়ে পৌঁছে গেছে। তিনি অসুস্থ অবস্থায় তার দল নিয়ে চিন্তা করতেন। তিনি না থাকলে এসব কে দেখবে, তার দলের অধীনে কে থাকবে, কে নেতৃত্ব দেবে, এইসব ভেবে তিনি চিন্তিত থাকতেন। দলের সবাই আশ্বাস দিলেও তিনি চিন্তামুক্ত হতে পারতেন না, কারণ তিনি নিঃশ্বাস ত্যাগ করলে তার দল রসাতলে যেতে 2 মিনিট সময়ও লাগাবে না, সেটা তিনি বুঝতেন। একসময় তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন শাইমকে তার দল দিবেন, ওনার জায়গা তিনি শাইমকে দিবেন। শাইমের ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হতেন এবং ঘোষণা দেয় শাইমই দলের প্রধান হবার ক্ষমতা রাখে। সেসব শাইমকে জানালে সে খুবই আশ্চর্য হয়। শাইমকে ডেকে তিনি জানান 25 বছর পূর্ণ হলে দলনেতায় নিযুক্ত করবেন। তিনি অসম্ভবে দলের নেতৃত্বের অধীনে শাইম থাকবে। মৃত্যু ওনার সন্নিকটে ছিল। শাইম অনেকভাবে না করলেও তিনি শাইমকে নিযুক্ত করতে চান জানিয়েছিলেন।